প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গত কয়েকটা ক্লাসে বিবিএ 8 সেমিস্টার মেজর ফিন্যান্সের সাবজেক্টে ছেলে মেয়েদের জন্য তাদের ফিনান্সিয়াল অ্যানালাইসিস সাবজেক্টের কিছু ভিডিও দিয়েছি। তোমরা আশা করি সবাই সেই ভিডিওগুলো দেখেছো এবং তোমরা উপকৃত হয়েছো। এই ভিডিওগুলা দেখার পরে যাদের কোনো প্রবলেম থাকতেই পারে, প্রবলেম ফেস করেছো, সেই প্রবলেমগুলোর জন্য আমাকে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কমেন্ট দিয়ে জানাবে। আমি সেগুলো তোমাদের জন্য সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা লিভারেজ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা এর আগে আর্নিংস পার শেয়ার এটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটার বিভিন্ন ক্লাস দিয়েছিলাম এবং টোটাল ইপিএস ক্যালকুলেশনে যেই প্রবলেমগুলো আসতে পারে তোমাদের, আমরা সবগুলো সেখানে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা লিভারেজ এটা নিয়ে আলোচনা করব। সো আসো, লিভারেজের আমি একটা অঙ্ক তোমাদের জন্য আগে উপস্থাপন করি, তারপরে আমরা সেটা নিয়েই আলোচনা করব। এখন দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যদিও এই প্রশ্নটা তোমাদের ইউনিভার্সিটিতে এসেছিল। আমরা সেই প্রশ্নটা নিয়ে এখানে আলোচনা করব। তাহলে আসো, the Phoenix company produces two products X and Y. The revenues and the variable cost and other data of these products are as follows. যেখানে particulars বলতে বলা হচ্ছে for X and Y এ যে number of units sold annually 20,000 for X and 5,000 for Y. Selling price per unit টাকা 15 for X and টাকা 100 for Y, and variable expense per unit টাকা 9 for X and টাকা 20 for Y. বলতে fixed cost for the company's total is টাকা 4,75,800. so fixed cost হচ্ছে তোমার কত? 4,75,800। এখন রিকোয়ার্ডের মধ্যে বলা হলো compute the number of units for each product that needs to be sold to reach the break even point. তোমাকে ব্রেক ইভেন পয়েন্ট উভয় প্রোডাক্টের ক্ষেত্রে তার ব্রেক ইভেন পয়েন্টটা কত ইন ইউনিটসে এটা ডিটারমিন করতে বলা হয়েছে। এখন দেখো, আমরা গত ক্লাসে তোমাদেরকে সূত্র দিয়েছিলাম, সেখানে আমরা ব্রেক ইভেন পয়েন্টস ইন ইউনিটস অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্টস ইন অ্যামাউন্ট উভয় সূত্রই লিখেছিলাম। সো ব্রেক ইভেন পয়েন্টস ইন ইউনিটস এটা সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অথবা আমরা এটাকে বলতে পারি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে আমরা যদি এখন এই অঙ্কটা করতে যাই, তাহলে এখন দেখো, ব্রেক ইভেন পয়েন্টস ইন ইউনিটস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে এটাকে আবার এইভাবেও বলতে পারি যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সো ফিক্সড কস্ট হচ্ছে ফর এক্স এর জন্য বা এক্স বা ওয়াই উভয়ের ক্ষেত্রে তোমার ফিক্সড কস্ট সেম উভয় প্রোডাক্টের ক্ষেত্রে। তাহলে 4,75,800 ডিভাইডেড বাই ফর এক্স এর জন্য সেলিং প্রাইস পার ইউনিট 15 মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট 9। সো আমরা যখন এখানে ক্যালকুলেশন করব তখন আমাদের 79,300 ইউনিটস ফর এক্স প্রোডাক্টের জন্য তার ব্রেক ইভেন পয়েন্টস এটা বের হবে। এখন এই ব্রেক ইভেন পয়েন্টস মানে কি? ব্রেক ইভেন পয়েন্টস এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ এই বিন্দুতে কোনো লাভও হবে না, কোনো লসও হবে না। কোম্পানির ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট উঠানোর পরে কোম্পানির যে গ্রস প্রফিট বা নেট প্রফিট যাই বলো, এটা জিরো হবে, অর্থাৎ কোম্পানির কোনো লাভও হবে না, লসও হবে না। সে উৎপাদনের ওই স্তরে গিয়ে পৌঁছবে যেখানে উৎপাদন করলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না। এখন এরপরে যদি সে ব্রেক ইভেন পয়েন্টের পরে 1 ইউনিট উৎপাদন করে, তাহলে 1 ইউনিটের জন্য অতিরিক্ত প্রফিট আর্ন করবে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে। 2 ইউনিট উৎপাদন করলে 2 ইউনিটের জন্য সে অতিরিক্ত প্রফিট অর্জন করবে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ব্রেক ইভেন পয়েন্ট কি? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে উৎপাদনের সেই বিন্দু যেখানে কোনো লাভও হবে না, লস হবে না, কোম্পানির ভেরিয়েবল কস্ট সহ ফিক্সড কস্ট এই বিন্দুতে এসে উঠে যাবে। সো এটাই হচ্ছে তোমার ব্রেক ইভেন পয়েন্টস। যেমন এখানে এক্স এর ক্ষেত্রে হচ্ছে যদি সে
৭৯,৩০০ ইউনিট উৎপাদন করে, তাহলে কোম্পানির কোনো লাভও হবে না, লসও হবে না। তারপরে আসো প্রোডাক্ট ফর ওয়াই, ব্রেক ইভেন পয়েন্টস সূত্র আমার সেম। সেক্ষেত্রে আমরা ফিক্সড কস্ট 4,75,800 ডিভাইডেড বাই 100 মাইনাস 20, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের 59,475 ইউনিটস এটা আসবে ব্রেক ইভেন পয়েন্টস ফর ওয়াই। তাহলে আশা করি ব্রেক ইভেন পয়েন্টস কিভাবে ডিটারমিন করা হয় এটা আমরা বুঝতে পেরেছি। এখন আসো আমি আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের শুরু করতেছি। এটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2010, যে বলা হলো ভার্চুয়াল ইউনিভার্সিটি সেলস 50 পাউন্ডস ব্যাগ অফ পপকর্ন টু ইউনিভার্সিটি ডরমেটরিজ ফর টাকা 10 এ ব্যাগ। তার মানে এক ব্যাগ বিক্রি করবে 10 টাকা, সো এটাকে বলা হবে সেলস রেভিনিউ। এবং এক ব্যাগে তোমার পপকর্ন থাকবে কত, 50 পাউন্ড। এখন বলতে দা ফিক্সড কস্ট অফ দিস অপারেশন 8 টাকা 80,000, তাহলে এটার ফিক্সড কস্ট কত, 80,000 টাকা। while the variable cost of this popcorn 8 টাকা 0.10 per pound। এখন দেখো এক পাউন্ডের দাম হচ্ছে 0.1 টাকা, মানে 10 পয়সা 0.10 টাকা। তাহলে আমাকে দেখতে হবে যে 50 পাউন্ড ব্যাগ, এক ব্যাগে যদি 50 পাউন্ড থাকে তাহলে 50 পাউন্ডের ভেরিয়েবল কস্ট কত। যেহেতু আমরা এখানে এক ব্যাগের সেলিং প্রাইস বের করতেছি, মানে প্রশ্নে দেওয়া আছে এক ব্যাগের সেলিং প্রাইস, এক ব্যাগের সেলিং প্রাইস কত, 10 টাকা। সো এক ব্যাগের ভেরিয়েবল কস্ট কত এটা আমাকে বের করতে হবে। এক ব্যাগের মধ্যে 50 পাউন্ড পপকর্ন থাকে, তাহলে 50 পাউন্ড পপকর্নের তোমার ভেরিয়েবল কস্ট কত, তাহলে 50 ইন্টু 0.10, তাতে আমাদের এখানে 5 টাকা আসবে ভেরিয়েবল কস্ট পার ব্যাগ। সো সেলিং প্রাইস পার ব্যাগ 10 টাকা, ভেরিয়েবল কস্ট পার ব্যাগ 5 টাকা, অ্যান্ড ফিক্সড কস্ট এটা হচ্ছে তোমার 80,000 টাকা। সো আমাকে এখন কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্টস অফ ব্যাগস। তোমাকে ব্রেক ইভেন পয়েন্টস অফ ব্যাগস মানে ব্যাগের ব্রেক ইভেন পয়েন্টস বের করতে হবে। তাহলে এখন ব্রেক ইভেন পয়েন্টসের সূত্র আমরা আগেও জেনেছি, যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সো ফিক্সড কস্ট 80,000 ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা মাইনাস ভেরিয়েবল কস্ট 5 টাকা, এটা বের করছি, তাহলে যেটা বের হয়। এরপরে বলছে ক্যালকুলেট দ্য প্রফিট অর লস অন 12,000 and 25,000 ইউনিটস অফ ব্যাগস। তাহলে আমাকে প্রফিট আর লস এটা বের করতে হবে, আমরা একটা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে এটা ডিটারমিন করব। আবার বলছে হোয়াট ইজ দ্য ডল অ্যাট 20,000 ব্যাগস 25,000 ব্যাগ। তাহলে ডল বের করার সময় আমরা কি করব, টেবিলের মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট বের করে নিব, টেবিল করে ইনকাম স্টেটমেন্ট বের করে নিব। আমরা টেবিল ছাড়াও করতে পারি, সরাসরি সূত্র প্রয়োগ করেও, যেমন ডলের সূত্র আমরা বলি কি, সিএম ডিভাইড বাই ইভিএটি। এখন সিএম সমান কি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা উপরে লিখলাম সেলস 20,000 ইউনিটের সেলস কত মাইনাস ভেরিয়েবল কস্ট কত এটা লিখবো, আর ডিভাইডেড বাই হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তাহলে যদি সূত্র লিখি তখন আমরা লিখবো ডল ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই লিখবো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তখন আমরা সেলসের মধ্যে লিখবো 20,000 ইন্টু 10 মাইনাস ভেরিয়েবল কস্টের মধ্যে লিখবো 20,000 ইন্টু 5 ডিভাইডেড বাই লিখবো 20,000 ইন্টু 10 মাইনাস 20,000 ইন্টু 5 মাইনাস 80,000। ক্যালকুলেশন করলে আমার এটা বের হয়ে যাবে। এইভাবে 25,000 বলো এটারও বের করতে হবে, কিন্তু আমি এটার বাহিরে আমরা বের করতে পারি, টেবিলের মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট করব, সেখান থেকে পরবর্তীতে জাস্ট ইনফরমেশন গুলো নিয়ে আমরা কাজ করব। তখন আমাকে সূত্রের মধ্যে বারবার 20,000 ইন্টু 10 20,000 ইন্টু 5 এইভাবে ইউজ করতে হবে না। তাহলে আমরা ডলের সূত্র বুঝলাম। এরপর আমাকে বলছে ইফ দ্য ইউনিভার্সিটি হ্যাজ অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্টস অফ টাকা 10,000 ক্যালকুলেট দ্য ডিএফএল at both 20,000 and 25,000 bags at its DCL in the both sales level। এবং তারা বলছে কি এটার ডিসিএল টাও বের করতে, অর্থাৎ ডিএফএল এবং ডিসিএল উভয়ের ক্ষেত্রে এই 20,000 এবং 25,000 ইউনিট দিয়ে এটা বের করতে হবে। সরি। তাহলে আসম এখন আমরা যদি অঙ্কটা সলভ করি, ফার্স্ট ওয়ান আমরা ইনকাম স্টেটমেন্টটা বের করে নিলাম। তাহলে আমরা লিখলাম সেলস ইন ইউনিট, আমাদের এখানে 12,000 20,000 25,000 তিনটা ইউনিটসের কথা বলেছে, যে 12,000 20,000 এবং 25,000। সো এই তিনটে ইউনিটসেরই আমরা ইনকাম স্টেটমেন্ট বের করে নিলাম। তাহলে লিখলাম সেলস ইন ইউনিট 12 20 25, দেন সেলস রেভিনিউ
এটা সূত্র হচ্ছে কিউ ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট, দ্যাট মিনস কিউ ইন্টু 10। লিখলাম গুণ করে 12,000 ইন্টু 10 1,20,000, 20,000 ইন্টু 10 2 লাখ, 2 লাখ 25,000 ইন্টু 10 2,50,000 লেস ভেরিয়েবল কস্ট। এখন এই ভেরিয়েবল কস্ট হচ্ছে তোমার কিউ ইন্টু ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সো কিউ ইন্টু এ 50 পাউন্ড ব্যাগ ইন্টু প্রতি পাউন্ড 10 টাকা 10 পয়সা ইন্টু 0.10 তাতে 5 টাকা। সো কিউ ইন্টু 5, তার মানে এখানে 12,000 ইন্টু 5, 20,000 ইন্টু 5, 25,000 ইন্টু 5, তাতে আমার বের হচ্ছে 60,000, 1 লাখ এবং 1,25,000। সো বিয়োগ করলে কন্ট্রিবিউশন মার্জিন এটা বের হচ্ছে 60,000, 1 লাখ, 1,25,000। এখন আসলে ফিক্সড কস্ট ইকুয়াল টু হচ্ছে তোমার 80, 80, 80, সব ক্ষেত্রে ফিক্সড কস্ট সেম। তাতে আমাদের ইভিআইটি 12,000 ইউনিটসের ক্ষেত্রে 20,000 টাকা, এটা লস মাইনাস, এবং 20,000 ইউনিটসের ক্ষেত্রে 30,000 টাকা প্রফিট, 25,000 ইউনিটসের ক্ষেত্রে 45,000 প্রফিট, লেস ইন্টারেস্ট। এখন দেখো ইন্টারেস্টটা তারা বলছে শুধুমাত্র 20,000 এবং 25,000, অর্থাৎ যখন আমরা ডিএফএল বের করব সেই ক্ষেত্রে, তাই আমরা 20,000 এবং 25,000 ইউনিটস বরাবর 10,000 ইন্টারেস্ট এটা শো করলাম। তাতে আমাদের ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স এটা বের হলো 20,000 এবং 35,000। আমাদের এর পরে আর যেতে হবে না, কারণ হচ্ছে আমরা ডিএফএল এবং ডিসিএল পর্যন্ত বের করব। যদি আমাকে আর্নিং পার শেয়ার পর্যন্ত বলতো তাহলে আমরা এরপরে লিখতাম লেস ট্যাক্স ইকুয়াল টু ইএটি অন নেট ইনকাম, লেস প্রেফার্ড স্টক ইকুয়াল টু ইএওএস, এরপরে লিখতাম নাম্বার অফ শেয়ার, দেন ইএওএস বা নেট ইনকামকে মানে ইএটি কে আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার এটা পেয়ে যেতাম। যেহেতু আমার ইপিএস পর্যন্ত বের করতে বলে নাই, আমাদেরকে ডিএফএল এবং ডিসিএল পর্যন্ত বের করতে বলছে, তাই আমাদের ইবিটি এটা পর্যন্ত বের করলে আমাদের চলবে। এই কারণে আমরা এখানে ইবিটি পর্যন্তই নির্ণয় করলাম। এখন আসো আমরা এবার আমাদের রিকোয়ারমেন্টস গুলো নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট ওয়ান, ব্রেক ইভেন পয়েন্ট ইন বক্সেস, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সো ফিক্সড কস্ট 80,000 ডিভাইডেড বাই সেলিং প্রাইস 10 টাকা, ভেরিয়েবল কস্ট 5 টাকা। এখন এই 5 টাকা আমরা এখানেও ডিটারমিন করলাম যে ভেরিয়েবল কস্ট পার ব্যাগ ইকুয়াল টু 50 পাউন্ড ব্যাগ ইন্টু 0.10 পার পাউন্ড, তাতে আমাদের এখানে 5 টাকা, সেলিং প্রাইস 10 এন্ড ফিক্সড কস্ট 80,000 টাকা। তাতে আমাদের এখানে ক্যালকুলেশন করলে 16,000 ইউনিটস অফ ব্যাগস, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আশা করি আমরা এটা বুঝে গিয়েছি। এন্ড রিকোয়ারমেন্টস 2 তে আমাদেরকে বলছে 12,000 এবং 25,000 ইউনিটসে তোমার কি পরিমাণ প্রফিট অর লস এটা হয় তোমাদেরকে সেটা ডিটারমিন করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে সেই কাজটুকু করলাম যে আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে সেখানে সরাসরি পেয়েছি 12,000 ইউনিটসে আমরা দেখলাম কত ইবিআইটি 20,000। যেহেতু এরপর আমার ইন্টারেস্ট নেই বা আমাকে বলছে শুধুমাত্র নেট ইনকাম, নেট প্রফিট অর লস, তার মানে এটা হলো গ্রস প্রফিট অর লস, এটা ডিটারমিন করতে বলা হলো। তাই এখানে আমাদের 12,000 ইউনিটসের জন্য 20,000 টাকা এটা লস, এবং 25,000 ইউনিটসের জন্য 45,000 টাকা এটা প্রফিট, এটা বের হলো, এটা গ্রস প্রফিট এটা বলা হয়। আর নেট প্রফিট যখন বলা হবে তখন ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটাই হলো নেট প্রফিট। কিন্তু আমাকে নেট প্রফিট বলে নাই, বলতে প্রফিট অর লস, তাই এখানে আমরা গ্রস প্রফিট এটা নির্ণয় করলাম। সো গ্রস প্রফিট মানে হচ্ছে ইবিআইটি, গ্রস প্রফিট মানে হচ্ছে ইবিআইটি। সো আমাদের ইবিআইটি ফর 12,000 ইউনিটসের জন্য 20,000 টাকা লস এবং 25,000 জন্য 45,000 টাকা প্রফিট, এটা আমরা ডিটারমিন করলাম, যেটা আমরা টেবিলের মাঝে পেয়েছি যে ইবিআইটি 12,000 জন্য -20,000 এবং 25,000 জন্য +45,000। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে রিকোয়ারমেন্ট 3, এক্ষেত্রে বলা হচ্ছে যে 20,000 এবং 25,000 জন্য ডল কত হবে এটা ডিটারমিন করতে। তাই আসো ডিগ্রিজ অফ অপারেটিং লিভারেজ ডল at 20,000 ইউনিট, সূত্র কি সিএম ডিভাইড বাই ইবিআইটি। এখন টেবিলের ভিতরে আমরা সিএমটা পেয়েছি, সিএমটা কিভাবে হয় সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, আর ইবিআইটি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। এখন দেখো প্রশ্নে আমরা সরাসরি টেবিলের ভিতরে সিএমও পেয়েছি ইবিআইটিও পেয়েছি, তাহলে সিএম কত 1 লাখ, ইবিআইটি কত 20,000। সো তুমি ভাগ করলে 5 টাইমস, এটা হচ্ছে ডল at 20,000 ইউনিটস। তারপরে আসো ডল at 25,000 ইউনিটস এর ক্ষেত্রে তোমার সিএম এটা হচ্ছে 1,25,000 আর ইবিআইটি হচ্ছে তোমার 45,000। সো ভাগ করো 2.77 টাইমস।
এখন এখানে তোমার প্রশ্ন হতে পারে 5 টাইমস অর 2.77 টাইমস, এটা মানে কি? ডলের সাথে সম্পর্ক হচ্ছে সেলস এবং ইবিআইটি। যদি তোমার সেলস একবার পরিবর্তন হয় তাহলে ইবিআইটি পরিবর্তন হবে 5 বার। এই টাইমস মানে হচ্ছে এটা, যদি সেলস একবার পরিবর্তন হয় তাহলে ইবিআইটি পরিবর্তন হবে কয়বার? 5 বার। 20,000 ইউনিটসের ক্ষেত্রে। আর 25,000 ইউনিটসের ক্ষেত্রে বলা হচ্ছে যদি সেলস একবার পরিবর্তন হয় তাহলে ইবিআইটি পরিবর্তন হবে 2.77 টাইমস, 2.77 বার পরিবর্তন হবে। তাহলে ঢলের সাথে সম্পর্ক হচ্ছে সেলস এবং ইবিআইটির। এটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমাকে বলা হয় প্রভাবগুলো লিখতে, তখন আমরা লিখি when sales increase মনে করো 1% then EBIT increase 5%, যদি মানে 5 টাইমস সো 5%, তাহলে সেলস যদি 1% বৃদ্ধি পায় ইবিআইটি বৃদ্ধি পাবে 5%। আবার এখানে দ্বিতীয় ক্ষেত্রে 25,000 জন্য বলবো when sales increase 1% then EBIT increase 2.77%। এইভাবে প্রভাবটা আমাকে লিখতে হয়। তাহলে রিকোয়ারমেন্টস 2 এর মধ্যে 3 এর মধ্যে তারা যেটা বললো ডল এট 20,000 or 25,000 ইউনিটস এর জন্য বের করতেন, তাহলে আমরা আশা করি এটা পারবো। এখন আসো ডিএফএল, এটা ডিটারমিন করতে বলছে এট 20,000 and 25,000 ইউনিটস। তাহলে আমরা লিখলাম ডিএফএল এর সূত্র কি? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি, ইবিআইটি ডিভাইড বাই ইবিটি, মাইনাস ছিল পিডি ডিভাইড বাই 1 মাইনাস টি। যেহেতু আমার পেপার স্টক ডিভিডেন্ড নেই এই কারণে আমার এটার প্রয়োজন হয়নি। এখন এই ইবিআইটি বের করা হয় কিভাবে? যদি আমরা সরাসরি সূত্রের মাঝে ইউজ করতাম তখন আমরা লিখতাম সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ইন্টারেস্ট ইকুয়াল টু হলো ইবিটি। সো ইবিআইটি ভাগ ইবিটি। এখন আমরা এই ইবিআইটিও টেবিলের মাধ্যমে করছি, ইবিটিও টেবিলের মাধ্যমে করছি। সো আমরা জাস্ট ওইখান থেকে মানগুলা বসিয়ে দিব, বসিয়ে দিলে আমার অঙ্ক ক্যালকুলেশনগুলো হয়ে যাবে। সো 20,000 ইউনিটস, এটার ক্ষেত্রে আমরা ইবিআইটি পেয়েছি কত? 20,000 এবং ইবিটি পেয়েছি 10,000। সো 20,000 ভাগ 10,000 সমান 2 টাইমস। আবার 25,000 ইউনিটসের ক্ষেত্রে আমরা পেয়েছি ইবিআইটি 45,000 এবং ইবিটি পেয়েছি 35,000। তো ভাগ করো 1.28 টাইমস। এখন যদি টাইমসটা তো আমরা আগেই বুঝেছি যে যদি ডিএফএল এর সাথে সম্পর্ক কার কার? ইবিআইটি এবং ইপিএস এর, ইবিআইটি এবং ইপিএস এর। তো সেই ক্ষেত্রে এটা যদি প্রভাব বলতো তখন আমরা বলতাম when EBIT increase 1% then EPS increase 2%। অর্থাৎ ইবিআইটি যদি একবার পরিবর্তন হয় তাহলে ইপিএস পরিবর্তন হবে 2 বার। সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। ওকে, তারপরে যদি 25,000 ইউনিটস এর ক্ষেত্রে হতো তাহলে আমরা বলতাম when EBIT increase 1% then EPS increase 1.28%। তাহলে এইভাবে আমরা প্রভাবটা লিখব। তাহলে ডিএফএলটা আমরা আশা করি বুঝে গেছি। এখন আসো ডিসিএল বা ডিটিএল। ডিসিএল মানে ডিগ্রিজ অফ কম্বাইন্ড লিভারেজ, ডিটিএল হচ্ছে টোটাল লিভারেজ। কম্বাইন্ড আর টোটাল দুইটা সেম জিনিস। এটা সূত্র হচ্ছে ডল ইনটু ডিএফএল। ডল এবং ডিএফএল দুইটা গুণ করলে হয়ে যায়। সো ডল এট 25,000 এ কত পেয়েছি? 5 টাইমস, এবং ডিএফএল এট 20,000 ইউনিটসে ডল 20,000 ইউনিটসে পেয়েছি 5 টাইমস, আর ডিএফএল 20,000 ইউনিটসে পেয়েছি 2 টাইমস। তাহলে আমরা 5 ইন্টু 2 গুণ করলে 10 টাইমস এটা পাবো। এখন ডিসিএল এর সাথে সম্পর্ক কার কার? এটা হচ্ছে সেলস এবং ইপিএস এর। যদি তোমার সেলস 1% বৃদ্ধি পায় তাহলে ইপিএস বৃদ্ধি পাবে এখানে 10%। কোন ক্ষেত্রে? 20,000 ইউনিটস অফ সেলস এর ক্ষেত্রে। এখন আসো ডিসিএল এট 25,000 ইউনিটস, সূত্র আমার একই, ডল ইনটু ডিএফএল। তাহলে ডল এট 25,000 ইউনিটসে 2.77 এবং ডিএফএল 25,000 ইউনিটসে 1.28, দুইটা গুণ করো 3.56 টাইমস। তো আশা করি আমরা ডিএফএল, ডিসিএল, ডিটিএল এবং ডল সব কিছু পারবো এখন। সো এই ক্যাটাগরির আরো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসছে, আমরা সেই অঙ্কগুলো দেখব। দেখার পরে যদি আমরা সমস্যা পেশ করি তাহলে আমরা সেটা পরবর্তীতে জানব। তো এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে তোমরা প্রেস করে দাও। এতে কি হবে? পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের জন্য সহজ হবে, সবার আগে তোমরা পেয়ে যাবা। আর তোমাদের অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তারাও যাতে আমার এই ক্লাস দিয়ে উপকৃত হয় তার জন্য তোমরা আমার এই ভিডিও চ্যানেলটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, যারা বন্ধুরা আমার এই ভিডিও ক্লাসগুলো পেয়ে যায়
এবং তারা এখান থেকে উপকৃত হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে অন্য কিছু নিয়ে আমরা হাজির হব। তো আল্লাহ হাফেজ, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।